বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফলের গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, এনসিটিবি এর সর্বশেষ মূল্যায়ন নির্দেশিকা 2026 অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক ও তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল প্রজেক্ট 2026 প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে মাত্র 1-2 দিনের মধ্যেই সকল পরীক্ষার ফলাফল 31 প্রকার রিপোর্ট সহ তৈরি করা যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি উক্ত ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন, উত্তীর্ণ অনুত্তীর্ণ তালিকা সহ প্রায় 30 প্রকার রিপোর্ট কিভাবে একদিনের মাধ্যমে তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 500 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানের ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 10 জন শিক্ষকের অন্তত 10 থেকে 15 দিন সময় পর্যন্ত লেগে যায়। কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্টের মাধ্যমে মাত্র 1-2 দিনেই করা সম্ভব। ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলে যে যে সুবিধা রয়েছে তা হলো: 1. শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন, 2. প্রবেশপত্র, 3. সিট লেভেল, 4. প্রশংসাপত্র, 5. প্রতিষ্ঠান পরিত্যাগের ছাড়পত্র, 6. প্রত্যয়নপত্র, 7. বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তথ্য, 8. সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, 9. সকল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, 10. নোটিশ বোর্ডে প্রকাশের জন্য ফলাফলের সংক্ষিপ্ত তালিকা, 11. সংক্ষিপ্ত ফলাফল ড্যাশবোর্ড, 12. বিষয়ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য, 13. গ্রেড ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য, 14. ফলাফল রেজিস্টার, 15. বই বিতরণ রেজিস্টার, 16. মেধার পুরস্কার বিতরণ তালিকা, 17. পরীক্ষায় উপস্থিতি রেজিস্টার, 18. বেতন ও বিভিন্ন ফি আদায় রেজিস্টার, 19. পরীক্ষার ফি উত্তোলন তালিকা, 20. বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক শিট, 21. প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক ও তৃতীয় প্রান্তিক পরীক্ষার সমন্বয়ে সমন্বিত ফলাফল প্রস্তুতের সুবিধা, 22. গ্রেড ভিত্তিক মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 23. মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 24. শাখা ভিত্তিক মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 25. একটি শ্রেণীর সকল শাখা মিলে সমন্বিত মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 26. এক বিষয় বা একাধিক বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। একাধিক বিষয়ে ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়া হলে তাদের মেধাক্রম সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিচে আসবে। এভাবে এক বিষয়ের ফেল শিক্ষার্থীদের মেধাক্রম এর নিচে 2 বিষয়ের ফেল শিক্ষার্থীদের মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় হবে। সর্বোচ্চ 6 বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। 27. বিষয়ের নাম, বিষয়ের পূর্ণ নম্বর কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। 28. সবকটি সহজেই মেমোরি বা পেন ড্রাইভে বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে। 29. শিক্ষার্থীর ডাটাবেস সিটে শিক্ষার্থীর বয়স যদি উক্ত শ্রেণীর সর্বনিম্ন নির্ধারিত বয়সের কম হয় তাহলে জন্ম তারিখ লাল দেখাবে। 30. খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থীর ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শ্রেণীর প্রজেক্ট ফাইলে শিক্ষার্থীর ডাটা এনডি সিটে কপি করে ভ্যালু বেসড অর্থাৎ ফার্স্ট স্পেশাল করে ডাটা হস্তান্তর করার সুবিধা রয়েছে। এতে করে প্রতি বছর পুরাতন শিক্ষার্থী ডাটাবেস বারবার নতুন করে টাইপ করতে হবে না, কেবল নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি করলে চলবে। 31. শিক্ষার্থীর প্রোফাইল প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে। 32. সিলেবাস পরিবর্তনজনিত কারণে আপডেট রেজাল্ট প্রসেসিং সবকপি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যালয়ে ইমেইলে প্রেরণ করা হবে। সম্মানিত ডিয়ার ভিউয়ার্স, আমার নিকট থেকে আপনারা যারা উক্ত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল তৈরি করার ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলটি নেবেন, আমি আপনাদের ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠাবো। আপনারা উক্ত লিঙ্ক থেকে ক্লিক করে উক্ত এক্সেল প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, লিঙ্ক থেকে ডাউনলোড করার পর আপনারা ঠিক এরকম একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনারা ঠিক এরকম আপনার কম্পিউটারে যদি জিপ সফটওয়্যার বা আনজিপ সফটওয়্যার থাকে তাহলে আপনার ঠিক এরকম একটি উইন্ডো আসবে। তখন আপনারা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলে ফাইলটি এক্সট্রাক্ট অর্থাৎ আনজিপ হয়ে যাবে। তা আনজিপ হওয়ার পরে নতুন একটি ফোল্ডার চলে আসবে। দেখুন নতুন একটি ফোল্ডার চলে আসছে, আপনারা এই ফোল্ডারটি দেখতে পাবেন। তখন এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে কতগুলো এক্সেল ফাইল পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই এক্সেল ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে সকল অফিস প্রোগ্রাম থাকতে হবে এগুলো হচ্ছে
অফিস 2016 অথবা তার পরবর্তী আপডেট ভার্সন। যদি আপনার কম্পিউটারে অফিস 16 অথবা পরবর্তী আপডেট ভার্সন না থাকে, তাহলে কম্পিউটার দোকান থেকে অফিস 2016 অথবা অফিস 2019 অথবা অফিস 2021 অথবা 365 এর সিডি মাত্র 30-40 টাকা দিয়ে কিনে পূর্বের অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে নতুন 2016 বা 19 বা 21 অফিস প্রোগ্রামটি ইনস্টল করে নিন, তাহলে চলবে। আর ফন্ট হিসেবে আপনার কম্পিউটারে ইংলিশ ফন্ট মানে টাইমস নিউ রোমান এবং সুতনি এমজি ফন্ট আর ডিফল্ট আর একটা ফন্ট থাকতে হবে নিকুইবেন। এই তিনটে ফন্ট থাকলেই আপনার এই প্রজেক্ট ফাইলের যাবতীয় ফন্ট সাপোর্ট করবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে কোনো একটি ক্লাস ওপেন করব। ধরে আমরা ক্লাস 5 এর ফাইলটি ওপেন করব। এই ফাইলটিতে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে। ফাইলটি ওপেন হওয়ার জন্য অন্ততপক্ষে 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে। এই জন্য আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া না করে, কারণ একটি বাইরের ফাইল ওপেন হতে পর্যাপ্ত সময় লাগে। দেখুন ফাইলটি ওপেন হচ্ছে। ডিয়ার ভিউয়ার, ফাইলটি ওপেন হচ্ছে। আপনাদের কম্পিউটার ওপেন হওয়ার সময় এখানে একটা লেখা আসবে এনেবল কন্টেন্ট, হলুদ ধরনের একটা লাইন চলে আসতে পারে এনেবল কন্টেন্ট। যদি এরকম লেখা আসে তাহলে আপনারা এনেবল কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে ফাইলটি এনেবল হয়ে যাবে, তখন আপনারা এটাতে টাইপের কাজ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এরকম প্রত্যেকটা এক্সেল ফাইল ওপেন করার পর ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে। এই হোম পেজে নিচের দিকে একটা অপশন আছে, দেখুন সতর্কবার্তা। এই ফাইলে কাজ করতে গেলে প্রথমে যা জানতে হবে যে উক্ত প্রজেক্ট ফাইলে কোথাও টাইপ করতে ভুল হলে তার কোনো সময় কাট বা রিমুভ সেল রিমুভ করা যাবে না, কোনো অবস্থায় কাট করা যাবে না। মানে কন্ট্রোল+1 দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কাট অপশনে গিয়েও কাট করা যাবে না। যদি কাট করা হয় তাহলে উক্ত ফাইলে যে অন্যান্য সিটির সাথে যে লিঙ্ক আছে লিঙ্কগুলো নষ্ট হয়ে যাবে এবং ফলাফল বন্ধ যাবে। তার যদি আপনার টাইপ করতে গিয়ে ভুল হয় তাহলে ডিলিট করে আবার নতুন করে লিখে দিবেন। আর আপনারা কপি করে ভ্যালু পেস্ট করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এই হোম পেজ থেকে প্রথম যে কাজটি করতে হবে, আপনারা প্রোফাইল একটা নিচে দেখুন একটা বাটন আছে, প্রত্যেকটা বাটনের কাজ আমি শিখাবো। তো এখানে প্রোফাইল যে বাটন, এই বাটনে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যে বিদ্যালয়ে ইন নাম্বার বা ইএমএস কোড বা আইপিএস কোড, এখানে আপনারা যে কোডটি দিবেন এই কোডটি এখানে এন্টার করে ইনপুট করার পর এন্টার দিলে আপনার স্কুলের নামটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নিচের দিকে যে অ্যাড নীল ফন্টের যে লেখাগুলো আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আপনারা প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করবেন। তারপর ডান দিকেও এখানে আছে যে প্রবেশপত্রে শিক্ষার্থীদের জন্য যে কিছু সতর্কমূলক নির্দেশনা, এটাও চেঞ্জ করবেন। প্রবেশপত্রের বা প্রগ্রেসিভ রিপোর্টে যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাও আপনার মতন করে চেঞ্জ করবেন। তারপরে এখানে আছে ইন নাম্বার বা ইমেজ কোড বা ইমেল অ্যাড্রেস, এটাও চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করার পর আপনারা যে সেভ বাটনে ক্লিক করবেন বা কন্ট্রোল+S চাপ দিবেন, তাহলে সেভ হবে। সেভ হওয়ার পর ঠিক এরকম সেভ করার সময় এরকম একটা নোটিফিকেশন আসলে আপনারা কি করবেন, বি কেয়ারফুল পার্ট, এরকম একটা নোটিফিকেশন আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ফাইলটি সেভ হবে। আর ফাইলটি সেভ হবে কীভাবে বুঝবো, যখন দেখবো যে আমাদের কার্সরের পয়েন্টটি প্লাস চিহ্ন ধারণ করছে, তখন বুঝবো যে ফাইলটি সেভ হয়েছে, সঠিকভাবে সেভ হয়েছে। যাই হোক, আমরা এখানে যে প্রোফাইল পেজের যাবতীয় তথ্য চেঞ্জ করার পরে এভাবে সেভ করবো, অর্থাৎ যাবতীয় তথ্য চেঞ্জ করার পরে আমরা ফাইল সেভ করব। তো আমরা এখন হোম বাটনে, এই যে হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার, এখানে অনেকগুলো বাটন আছে। সর্বপ্রথম যে আমরা কাজ করতে হবে তখন এটা হচ্ছে এখানে শাখা দিতে হবে। এখানে শাখার ডিফল্ট হিসেবে ক, খ, গ, ঘ দেওয়া আছে। যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখানে শাখা আপনার নিকুইবেন ফন্টে বা মানে ইউনিকুইডে আপনি এখানে শাখা পরিবর্তন করতে পারবেন বা নতুন করে লিখে দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার, এরপরে এদিকে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বাটন আছে, এখানে খুব সাবধানতার সহিত এগুলো ব্যবহার করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে ফার্স্ট মার্ক। এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফার্স্ট মার্ক 40 রাখতে হবে, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফার্স্ট মার্ক 33% রাখতে হবে। আর একটা হচ্ছে গড় উপস্থিতি কত পার্সেন্ট পর্যন্ত উত্তীর্ণ দেখাতে চান, এখানে যে নির্দেশনা অনুসারে 85%। আর একটা হচ্ছে কত বিষয় পর্যন্ত অকৃতকার্যদের উত্তীর্ণ দেখাতে চান, এখানে 0 থাকলে সকল বিষয়ে পাস করতে হবে, অর্থাৎ ডি পাইলে এখানে ফেল দেখায়।
যদি এখন 0 দেওয়া হয় যে কোনো এক বিষয়ে যদি ডি পায় তাহলে ওই শিক্ষার্থী প্রমোশন দেখাবে না। এই জন্য এখানে যদি আবার আমি সিলেক্ট করে যে বা 3 দিই বা 2 দিই, 2 দিলে এখানে 2 বিষয়ে ডি প্রাপ্তদের ও প্রমোশন তালিকা নাম আসবে। 3 দিলে 3 বিষয়ে যারা ডি পাইছে তাদেরও প্রমোশন তালিকা আসবে। আবার যদি দেখা যায় যে আমি এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশের হার 40% দেওয়া আছে, আবার আমি ইচ্ছা করলে আবার একটু কমাতে পারবো, বাড়াতে পারবো, কিন্তু আমাদের নির্দেশনা অনুসারে সাধারণ শিক্ষার্থীদের পাস মার্ক 40% এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাস মার্ক 33%, এটাই থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে যে এখানে নির্দেশনা বলা ছিল যে প্রতি পান্দেকে গড় উপস্থিত থাকতে হবে 85%, তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। যদি আমরা চাই যে না 3টা পরীক্ষার গড় যদি 85% হয় তাহলে তাকে প্রমোশন দেব, তাহলে আমরা এখান থেকে শুধু নিচে দেখুন 2টা লাইন আসে। এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে এখানে 2টা লাইন আসে। প্রথমটা হচ্ছে এটা, আর নিচের লাইনটা যখন সিলেক্ট করব এটা হচ্ছে এই লাইনটা। শুধু উপরে অন্যান্য শর্তাবলী, এখানে যে শর্তাবলী পূরণ হলেই কেবল চূড়ান্ত ফলাফল পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ ও মেধাক্রম দেখাবে। অর্থাৎ এখানে যে 3টা কন্ডিশন আছে যে সাধারণ শিক্ষার্থীদের 40% প্রতিবেশী মার্ক পেতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন 33% এবং গড় উপস্থিতি মানে 3টে পরীক্ষায় গড় উপস্থিতি 85% থাকতে হবে। এবং এখানে যদি আমি 2 দিই অর্থাৎ 2 বিষয়ে যারা ফেল তারাও প্রমোশন দেখাবে। এটি হলো এই কন্ডিশন আর কি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক এই 3টে পরীক্ষার গড় ফলাফল নিয়ে আমরা চূড়ান্ত ফলাফল রেডি হবে অটোমেটিক। এখানে প্রথম প্রান্তিক থেকে 33%, আর দ্বিতীয় প্রান্তিক থেকে 33.33%, তৃতীয় প্রান্তিক থেকে 33.34% নিয়ে মানে চূড়ান্ত ফলাফল 100%, অর্থাৎ গড় হারে চূড়ান্ত ফলাফল প্রস্তুত হবে অটোমেটিক। তো ডিয়ার ভিউয়ার্স, এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের এক্সেল ফাইলে, এই কাজটি হচ্ছে শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি। শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব। এখানে দেখুন আগের থেকে ডাটা এন্ট্রি করা হয়েছে। যদি ডাটা এন্ট্রি না করতাম তাহলে এখানে ডাটা এন্ট্রি করে এই ফলাফল প্রজেক্ট ফাইলটি বোঝানোর জন্য অনেক সময় লাগতো এবং অনেক দীর্ঘ সময় ব্যয় করতে হতো। এই জন্য যাতে অল্প সময় ব্যয় করা যায় এই জন্য আমি আগে থেকেই ডাটা এন্ট্রি করে রেখেছি। এখানে দেখুন শাখা, এখান থেকে আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার শাখা সিলেক্ট করে নেবেন। ক হলে খ, গ হলে। এখানে একটা বিষয় উল্লেখ যে আপনারা এখানে যদি নতুন শাখা অ্যাড করেন, হ্যাঁ, মানে জবা বেলি শাখা অ্যাড করেন, তাহলে শাখাগুলো অটোমেটিক এই শিক্ষার্থীর যে ডাটাবেস এন্ট্রি এখানে অটোমেটিক ড্রপডাউন লিস্টে চলে আসবে। তখন আপনার ড্রপডাউন লিস্ট সিলেক্ট করবেন, তারপরে রোল নং দিবেন। এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, মহল্লা, এবার ডাকঘর, উপজেলা, জেলা, আর এখানে হচ্ছে লিঙ্গটা আমরা ডাইরেক্ট টাইপ না করে এখানে ড্রপডাউন লিস্ট আছে, মানে ড্রপডাউন লিস্ট থেকে আমরা ছাত্র হলে এম আর ছাত্রী হলে অ্যাপ সিলেক্ট করব। আর ধর্ম হচ্ছে এখানে এই লিস্ট, এখানেও ড্রপডাউন লিস্ট থেকে যদি ইসলাম হয় আই, হিন্দু হলে এইচ, বৌদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করব। তারপরে শিক্ষার্থী নিবন্ধন নম্বর, তারপরে শিক্ষার্থী জন্ম তারিখ, পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার এনআরআই নম্বর, মাতার এনআরআই নম্বর। আর একটা বিষয় হচ্ছে এখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, যদি সে বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাহলে এক সিলেক্ট করবেন ড্রপডাউন লিস্ট থেকে, আর যদি বিশেষ চাহিদা সম্পন্ন না হয় তাহলে 2 সিলেক্ট করবেন। দেখুন এখানে লেখা আছে, যখন আমি কার্সর রাখি এখানে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন সে হলে 1 আর বিশেষ চাহিদা সম্পন্ন না হলে 2। অর্থাৎ আমার দেখুন এখানে যে 2 নং ছাত্র রং হচ্ছে আমার 2 নং ছাত্রের হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, এই জন্য তাকে 1 দেওয়া হয়েছে এখানে। তো ডিয়ার ভিউয়ার, এখানে টাইপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, অর্থাৎ এক্সেল ফাইলের যে কোনো জায়গায় যদি টাইপ করতে গিয়ে ভুল হয়, এটা কখনোই আপনারা কাট করবেন না। অর্থাৎ কাট কিরকম, কন্ট্রোল প্লাস এক ধরে কাট, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস বা মাউসের একদম ক্লিক করে এই যে কাট, এখানে কাট কোনো সময় করবেন না, অর্থাৎ কাট করা যাবে না। যদি ভুল হয় আপনারা ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার নতুন করে টাইপ করে দিবেন। আর যদি চান যে এখানে মনে করুন যে আমি 25 নম্বর রুলে আমি তারিকুল ইসলাম নামটা লিখেছি, কিন্তু ভুলবশত এই নামটা একটা কলাম নিচে যাবে, মানে একটা রো নিচে যাবে, তাহলে আমি কিভাবে এটা নিব? তখন আমি কি করতে পারি, আমি এই যে তারিকুলের নামটা যতটুকু আমি টাইপ করছিলাম এই অতটুকু টাইপ করে কপি করব, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে শুধু কি করব, এখানে ডাইরেক্ট পেস্ট করব না, কন্ট্রোল প্লাস দিয়ে ডাইরেক্ট পেস্ট না করে ভ্যালু পেস্ট করব। ভ্যালু পেস্ট কিভাবে করতে হয়, এখানে আমি সিলেক্ট করলাম
সিলেক্ট করার পর মাউসে রাইট বাটন ক্লিক করলাম, করার পর এই যে এটা হচ্ছে ডাইরেক্ট পেস্ট আর এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে ভ্যালু পেস্ট, এটাতে ক্লিক করব শুধু। এই আর কোনো সমস্যা হবে, যদি আমি ডাইরেক্ট পেস্ট করি তাহলে এখানে লিঙ্ক সমস্যা হবে বা ফরম্যাট সমস্যা হবে, এই জন্য সবসময় ভ্যালু পেস্ট করব। এখন করবে কি, আমি এটা ডিলিট করে দিব, ডিলিট করে এখানে আবার নতুন করে লিখতে পারবো। আর এখানে সাবমিট দেবো। ঠিক আবার যদি আমি চাই যে এই তথ্যটা আমি এক লাইন উপরে নেব, তাহলে Ctrl+C দিয়ে উপরে সেল সিলেক্ট করে মাউসের বাটন ক্লিক করে 1 2 3 তে ক্লিক করব, তাহলে এটা ভ্যালু পেস্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা কপি করে ভ্যালু পেস্ট করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন দুইটা বাটন আছে, একটা হচ্ছে এম হোম, অর্থাৎ এম হোম হচ্ছে মার্ক এন্ট্রি হোম পেজ, আর হোম হচ্ছে ডাইরেক্ট হোম পেজ। তো আমরা মার্ক এন্ট্রি হোম পেজে একটু পরে যাচ্ছি, আমরা হোম এন্ট্রি পেজে হোম পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন এরপর আছে প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। এই বাটনে ক্লিক করে আপনারা শিক্ষার্থীর জন্য প্রবেশপত্র তৈরি করতে পারবেন। এখানে দেখুন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026, এটা আপনারা নিজেরা এডিট করতে পারবেন। তারপরে এখানে পরীক্ষার যে সময়সূচি, এটাও এডিট করতে পারবেন। তারপরে এখানে দেখুন যে তারিখটা আপনারা এডিট করবেন। তারিখটা এডিট করলে এই যে বার আছে অটোমেটিক চলে আসবে, আর বিষয়ের নামগুলো এডিট করে দিবেন, এদিকে তারিখ এডিট করবেন আর বার অটোমেটিক আসবে, আর বিষয়ের নাম এডিট করবেন। এখানে দেখুন আমি যদি এখানে যে বুধবার আছে, আমি যদি এখানে 13 থেকে 14 করি, তাহলে দেখুন অটোমেটিক তারিখটা বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনারা তারিখ এডিট করতে পারবেন, এবং বার কিন্তু এডিট করতে হবে না, ওটা চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রথম একজন শিক্ষার্থীর প্রবেশপত্রে যে তথ্যগুলো ইনপুট দেওয়ার পরে দেখবেন বাকি যে নিচে যে বাকি শিক্ষার্থীর প্রবেশপত্র আছে সবগুলো অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে, অর্থাৎ আর কোনো কাজ করতে হবে না। এখানে একসাথে 1 থেকে 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র, মানে প্রতি পৃষ্ঠায় A4 সাইজ প্রতি পেজে 2 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট দেওয়া যাবে। তো এখানে একসাথে 1 থেকে 50 অর্থাৎ 25টা পেজে 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট দেওয়া যাবে। যদি আমরা চাই যে না 51 থেকে আবার 100 প্রিন্ট দেবো, তাহলে এখানে ড্রপডাউন লিস্ট থেকে আমরা 51 সিলেক্ট করবো, তাহলে 51 থেকে 100 পর্যন্ত শিক্ষার্থীর প্রবেশপত্র আমরা প্রিন্ট দিতে পারবো। এভাবে ধাপে ধাপে একটা ক্লাসে সকল শিক্ষার্থীর তথ্য আমরা 50 করে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবো। তারপরে এই হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখানে হচ্ছে ফি আদায়ের তালিকা। এই বাটনে ক্লিক করলে আমরা যে শিক্ষার্থীর কাছ থেকে যে ফি আদায় করি, এরকম একটা ব্ল্যাঙ্ক সিট পেয়ে যাব, যে শিক্ষকরা সহজে ফি আদায় করতে পারবে। এখন যেহেতু ফি আদায় করা হয় না, যদি আদায় করতে হয় তাহলে এই সিটে প্রিন্ট করে নেবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে হেডলাইনটা আপনার এখানে ড্রপডাউন লিস্ট থেকে আমরা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক হলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তৃতীয় প্রান্তিক হলে তৃতীয় প্রান্তিক। এখানে প্রান্তিক মূল্যায়নটা আসে নাই, প্রান্তিক মূল্যায়ন পরবর্তী সময় অ্যাড করে দিব। আর একটা হচ্ছে শাখা ভিত্তিক তালিকায় প্রিন্ট করতে গেলে আমরা শাখা সিলেক্ট করবেন। এখান থেকে এই যে শাখা, যদি ক সিলেক্ট করি তাহলে ক শাখার ছাত্র চলে আসবে, যদি এখানে হ শাখা সিলেক্ট করি তাহলে হ শাখার শিক্ষার্থী চলে আসবে, যদি আমরা সকল শাখা সিলেক্ট করি তাহলে সকল শাখার শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই হোম বাটনে ক্লিক করে আমি হোম পেজে চলে যাচ্ছি। এরপরে দেখি কি আছে, সিট লেভেল বা ডেস্ক লেভেল। এই বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে যে সিট লেভেল পরীক্ষার আগের দিন প্রতি টেবিলে বেঞ্চে লাগাতে হয়, শিক্ষার্থী যাতে রোল নং দিকে যে রোল নং দিকে তারা বসবে, এইটা হচ্ছে এই সিট লেভেল। প্রতি A4 সাইজ পেপারে 14 জন শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর সিট লেভেল হবে। ঠিক এভাবে আপনার এখান থেকে মোট পেজ হচ্ছে 4টা পেজে মোট 50 জন শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করতে পারবেন। আর পরবর্তীর জন্য এখানে ড্রপডাউন লিস্ট থেকে 51 দিলে 51 থেকে 100 এভাবে ধাপে ধাপে 50 করে সকল শিক্ষার্থীর প্রবেশপত্র যে সিট লেভেল প্রিন্ট করতে পারবেন। আর এখানে যে শিরোনামটা আছে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন, এটি এডমিট কার্ডে যে নামটা দেওয়া হয়, পরীক্ষা দেওয়া হয়, এই নামটা, এই শিরোনামটা অনুযায়ী আপনার যে সিট লেভেলে এই শিরোনামটা অটোমেটিক চলে আসবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। পরে আসি নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক সিট। এই বাটনে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক সিট চলে আসবে, অর্থাৎ আমরা
পরীক্ষা শেষে পরীক্ষা শেষে যে শিক্ষার্থী খাতা মূল্যায়নের শেষে যে শিক্ষকরা এরকম একটা ব্ল্যাঙ্ক সিট দিলে সহজে প্রতি শিক্ষার্থী নাম্বার এখানে উঠাই দিবে। তারপর উঠাই দিলে আমরা এই নাম্বারটি নিয়ে সংগ্রহ করে এই সিটটি সংগ্রহ করে কম্পিউটারে প্রজেক্ট ফেলে খুব সহজে এন্ট্রি দেওয়া যাবে। এখানে যে পরীক্ষা শিরোনামটি এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে চেঞ্জ করা যায় নাম ইচ্ছা মতে আপনার মানে যে পরীক্ষা তথ্য নেওয়ার প্রয়োজন এই পরীক্ষা অনুযায়ী সিলেক্ট করবেন। আর এখানে শাখা সিলেক্ট করলে সকল শাখা শিখলে সকল শিক্ষার্থী চলে আসবে। আর যদি আমরা শাখা সিলেক্ট করি তাহলে শুধু নির্ধারিত শাখা শিক্ষার্থী তথ্য এখানে চলে আসবে। এরপরে দেখি মাসিক উপস্থিতি রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনার শিক্ষার্থীর যে উপস্থিতি রেজিস্টার প্রতি মাসে এটা এখানে এন্ট্রি দিবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রতি মাসের যে কার্যদিন এখানে আপনারা টাইপ করে নেবেন। কার্যদিন টাইপ না করলে নিচে এখানে এন্ট্রি দেওয়া যাবে না। অর্থাৎ জানুয়ারি মাসে যদি 21 দিন হয় তাহলে 21 দিবেন, ফেব্রুয়ারি মাসে কার্যদিন যদি 15 হয় 15 দিবেন। তারপর নিচের দিকে আপনারা প্রতি শিক্ষার্থীর উক্ত মাসে জানুয়ারি মাসে ধরুন 20 দিন আছে 20 দিন দিলাম। আর এখানে পার্সেন্টটা অটোমেটিক চলে আসবে, অর্থাৎ পার্সেন্ট আর লিখতে হবে না, অটোমেটিক চলে আসবে। এভাবে এন্ট্রি দেওয়ার পর দেখবেন অটোমেটিক পার্সেন্ট চলে আসবে। তারপরে আবার চলে যাই হোম বাটনে ক্লিক করে এরপরে কি আছে দেখি জরিপ তথ্য বয়স অনুসারে না একটা হচ্ছে কি পরীক্ষার উপস্থিতি রেজিস্টার। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক সময় পরীক্ষার সময় যে পরীক্ষার্থীর একটা হাজিরা রেজিস্টার মানে স্বাক্ষর রেজিস্টার নেই, আমরা এটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখানে যে পরীক্ষার নামটিও এখানে ড্রপডাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো এবং শাখা ভিত্তিক তালিকা প্রিন্টও এখানে আমরা শাখা সিলেক্ট করে শাখা ভিত্তিক তালিকাও প্রিন্ট করে নিতে পারবো। আর যদি সকল শাখা চাই তাহলে সকল শাখা একসাথে চলে আসবে এখানে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি জরিপ তথ্য বয়স অনুসারে। এই বাটনে ক্লিক করলে দেখা যাবে যে উক্ত ক্লাসে কোন বয়সের কতজন শিক্ষার্থী আছে এখানে একটা সামারি পাওয়া যাবে। এরপর যে শিক্ষার্থী প্রোফাইল, যখন শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করব আমরা প্রিন্ট করে দেখার জন্য আমরা ঠিক এরকম একটা শিক্ষার্থী প্রোফাইল পেয়ে যাব। A4 সাইজ পেপারে 2 জন শিক্ষার্থী প্রোফাইল প্রিন্ট করা যাবে। ঠিক এভাবে 25টা পেজে একসাথে 50 জন শিক্ষার্থী প্রোফাইল প্রিন্ট করা যাবে। এরপর 50 জনের পরবর্তী শিক্ষার্থীর জন্য এখানে 50 জায়গা 51 দেব। এভাবে ধাপে ধাপে 50 করে আমরা শিক্ষার্থী প্রোফাইল প্রিন্ট করতে পারবো। এরপর আসি মেধা পুরস্কার বিতরণ তালিকা। এখান থেকে আমরা দেখা যায় যে প্রতি পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বা মোটিভেশন করার জন্য আমরা যারা মেধাক্রম আছে 1 থেকে 5 বা 1 থেকে 10 তাদেরকে পুরস্কার দিয়ে দেখি এরকম একটা তালিকা এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো। এখানে দেখুন যে পরীক্ষার শিরোনামটা আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন শাখার কোন পরীক্ষার এখানে নাম থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে খুব সুন্দর নাম দেওয়া আছে। যদি আমরা চাই যে প্রথম প্রান্তিক পরীক্ষার মেধাক্রম প্রথম 10 জনের তাই এটা সিলেক্ট করব, তাহলে এখানে সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। দেখুন হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাচ্ছি। এরপরে দেখি কি আছে ধারাবাহিক ও সামষ্টিক মার্ক এন্ট্রি হোম পেজ। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে হোম পেজে চলে যাব। এখানে ধারাবাহিক ও সামষ্টিক মার্ক এন্ট্রি করার জন্য হোম পেজে চলে যাব। দেখুন এখানে একটা হোম পেজ আছে। এখানে হোম পেজে আছে প্রত্যেক বিষয়ের নাম আছে এবং এদিকে আছে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক। আর এই ডান দিকে আছে এখানে শাখা ভিত্তিক বা শ্রেণী ভিত্তিক প্রত্যেক যে ক্লাস টিচার বা ক্লাস টিচারের নামগুলো আমরা এখানে উল্লেখ করতে হবে এবং ক্লাস টিচারের যে মোবাইল নম্বর এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ শ্রেণী শিক্ষকের নাম এবং শ্রেণী শিক্ষকের মোবাইল নম্বর আমরা এখানে টাইপ করব। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা বাংলা বিষয়ে প্রথম প্রান্তিকের নাম মার্ক ইনপুট করবো ধারাবাহিক এখানে সামষ্টিক মূল্যায়ন ইনপুট করতে হবে এই ক্লিকে। আর এখানে একটা বিষয় যে আমরা যেমন বাংলা এখানে 3টে বাটন আছে, প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক। যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমরা ওই পেজে চলে যাব। যেমন ধরুন আমি যে প্রথম প্রান্তিকের নিচে যে ক্লিক বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে বাংলা বিষয়ের যে আমরা ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন ইনপুট দিব এই পেজে চলে আসছে। এখানে দেখুন
এই যে কলামটি এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক, আর এই কলামটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়েরই 3টা করে বাটন আছে, অর্থাৎ যে কোনো একটা বাটন ক্লিক করলেই ওই নির্ধারিত পেজে চলে যাবে। চলে গেলে এখানে দেখুন, এখানে শুধু যে প্রথম প্রান্তিক পরীক্ষা হলে শুধু প্রথম প্রান্তিকে করে মার্ক বসাবো এবং সামষ্টিক মার্ক বসাবো, আর দ্বিতীয় প্রান্তিকে করে খালি থাকবে, তৃতীয় প্রান্তিকে করে খালি থাকবে। এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে যে তৃতীয় প্রান্তিকের গড় আসে যখন তিনটা সামষ্টিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নাম্বার ইনপুট দেওয়া হবে, তখনই এখানে গড় এবং গ্রেড এবং সন্তোষজনক এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর নাম্বার ইনপুট করতে গিয়ে যদি আপনাদের ভুল হয় তাহলে কোনো কাট করবেন না, ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন। এখানে দেখুন যে উপরে আছে পূর্ণ মার্ক, দেখুন এই পূর্ণ মার্কটা আপনারা ইচ্ছা করে ডিলিট করতে হবে, ডিলিট করে আবার নতুন করে টাইপ করতে পারবেন। এখানে হ্যাঁ টাইপ করা যাবে, ধরুন এখানে 5 আছে, যদি পূর্ণ এখানে ডিফল্ট হিসেবে দেওয়া হয়েছে নাম্বার পূর্ণ মার্ক, এখানে আপনার কোনো কাজ করার দরকার নেই, আপনার সাথে নিজের দিকে টাইপ করবেন। হ্যাঁ, প্রতি শিক্ষার্থীর ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এগোরে, ধারাবাহিক মূল্যায়ন এগোরে, সামষ্টিক মূল্যায়ন এগোরে, অর্থাৎ প্রতি প্রান্তিকের জন্য আলাদা 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 রো আছে। এগুলো দেখে দেখে আপনারা টাইপ করবেন। আমরা মার্ক এন্ট্রি হোম পেজে চলে গেলাম। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটা বিষয়ের যে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মার্ক এই পেজে ক্লিক করে গিয়ে নির্ধারিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়নের মার্ক এন্ট্রি দিবেন। এখানে শিল্পকলা এবং শারীরিক শিক্ষা এই বিষয়ে কিন্তু সামষ্টিক মূল্যায়ন নাই। দেখুন সামষ্টিক মূল্যায়নের গড়টি ফাঁকা আছে, এখানে ইচ্ছা করলে মার্ক বসাতে পারবেন না। এখানে শুধু আপনারা যে ধারাবাহিক মূল্যায়নের গড়ে মার্ক বসাতে পারবেন, যেমন প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক, অর্থাৎ একটা পেজেই 3টে পরীক্ষার মার্ক এন্ট্রি দিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই পেজে মার্ক এন্ট্রিটা খুব সহজে বুঝতে পারছেন। তো হোম পেজে ক্লিক করে আমি হোম বাটনে চলে যাচ্ছি। এখন যে বিষয়টা আমরা ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী, হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী। আপনারা এই বাটনে ক্লিক করে এখানে এন্ট্রি দিতে পারবেন। এখানে দেখুন ব্যক্তিগত সামাজিক গুণাবলী, এখানে 3টা ভাগ আছে। প্রথম প্রান্তিকের জন্য এই কলামগুলো, দ্বিতীয় প্রান্তিকের জন্য এই কলামগুলো, তৃতীয় প্রান্তিকের জন্য এই কলামগুলো। আপনারা এখানে যে প্রতি শিক্ষার্থীর সক্রিয়তা দেখুন, এখানে কাজ রাখলে এই সক্রিয়তায় কি কি আইটেম আছে, শৃঙ্খলার জন্য কি কি আইটেম আছে এখানে শো করবে, আচরণের জন্য কি কি আইটেম আছে এগুলো দফাগুলো শো করবে। অর্থাৎ সক্রিয়তা যদি ভালো হয় তাহলে আমরা ড্রপডাউন লিস্ট থেকে ক সিলেক্ট করবো, যদি মিডিয়াম হয় খ সিলেক্ট করবো, যদি নিম্নমানের হয় তাহলে গ সিলেক্ট করবো। ঠিক এভাবে আমরা প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা গুণাবলী আমরা এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর এদিকে আছে শ্রেণী শিক্ষকের সার্বিক মন্তব্য। আমরা শ্রেণী শিক্ষকের সার্বিক মন্তব্য দেওয়ার জন্য এখানে প্রথম প্রান্তিকের মন্তব্য এগোরে দিবেন, দ্বিতীয় প্রান্তিকের মন্তব্য এগোরে লিখবেন, তৃতীয় প্রান্তিকের মন্তব্য এগোরে টাইপ করবেন। অর্থাৎ যখন পরীক্ষা শেষ হবে মন্তব্যটি এখানে টাইপ করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার, এখানে 3টে পরীক্ষার মন্তব্য টাইপ করা হয়েছে। আপনারা যেহেতু প্রথম প্রান্তিক পরীক্ষার মন্তব্য টাইপ করবেন, তারপরে দ্বিতীয় পরীক্ষা হলে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার মন্তব্য এগুলো টাইপ করবেন, তৃতীয় প্রান্তিক পরীক্ষা হলে তৃতীয় প্রান্তিক পরীক্ষার মন্তব্য এগুলো টাইপ করবেন। তো ডিয়ার ভিউয়ার, আমি হোম বাটনে মার্ক এন্ট্রি চলে যাচ্ছি। সরি, মার্ক এন্ট্রি কাজ তো শেষই, এখন যাব হোম বাটনে। এখানে হোম বাটনে যাওয়ার পর আমরা যখন ধারাবাহিক সামষ্টিক মার্ক এন্ট্রি দিব এবং ব্যক্তিগত গুণাবলী, সামাজিক গুণাবলী এন্ট্রি দেওয়ার পরে আসবে প্রথম প্রান্তিক মূল্যায়ন টেবিল সিট। এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে প্রথম প্রান্তিক মূল্যায়নে বিষয়ভিত্তিক একটা সংক্ষিপ্ত টেবিল সিট এখানে দেখতে পারবেন এবং গ্রেড সহ দেখতে পারবেন। এবং এখান থেকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে মোট নাম্বার এবং প্রাপ্ত নম্বরের গড় এবং যে প্রথম যে 3 মাসের 4 মাসের জানুয়ারি থেকে এপ্রিলে 4 মাসের যে উপস্থিতি গড় এখানে দেখতে পারবেন। এবং অকৃতিত বিষয়ে অর্থাৎ কত বেশি ডি পেয়েছে মানে এটা এখানে অটোমেটিক শো করবে। এবং গ্রেডও অটোমেটিক, গ্রেডটা হচ্ছে এখানে গড়, ডি ফাঁক সি ফাঁক এ ফাঁক, এখানে গড়ের উপর ভিত্তি করে এখানে এই গ্রেডটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে কিন্তু মেধাক্রম যেটা আছে এটা কিন্তু
আসবে কতগুলো শর্তের উপর ভিত্তি করে। মেধাগ্রামটা আসবে তখনই যখন এই তার গড় উপস্থিতি হয় 85% এবং আর গড় 5 নম্বর হয় 40%। তারপরে হচ্ছে আমার কত বেশি পর্যন্ত ডি গ্রেড, কত বেশি পর্যন্ত ওকে যদি ডি দেওয়া যায়, অত ফেল বিষয়ে কত জন। এখানে ধরুন একটা ডি গ্রেড, একটা বিষয়ে ডি গ্রেড পাচ্ছে, এই জন্য তার এখানে মেধাক্রম দেখাচ্ছে না। অর্থাৎ যেখানে ওকে যে বিষয় আছে এখানে মেধাক্রম দেখাচ্ছে না। যদি এখানে এক থাকতো, এক বিষয়ে যারা ডি গ্রেড পাইছে বা ফেল করছে তারও প্রমোশন দেবে, এক থাকলে এখানে যারা এটা ফার্স্ট দেখবে, যেমন আমি দেখাই যে এটা এখানে চেঞ্জ করতে যেতে হবে, হোম পেজে যেতে হবে। হোম পেজে গিয়া যে কাজটা করতে হবে, এখানে এখানে আমি যদি এক দিই, এক সিলেক্ট করি অথবা এক টাইপ করি, এক টাইপ করে দিলাম, তাহলে এখন যদি আমি চাই যে প্রথম প্রান্তিক মূল্যায়নে দেখুন এক চলে আসছে। অর্থাৎ এর কারণে যে এক বিষয়ে ফেল করার পরও সে মেধাক্রম পেয়ে গেছে। অর্থাৎ যেখানে এক বিষয় আছে ওই জায়গায় মেধাক্রম চলে আসছে। যদি দুই থাকতো, দুই বিষয়ে ফেল করলে কিন্তু মেধাক্রম আসবে না। যদি আবার এখানে দুই চলে আসে, যে দুই বিষয়ে ফেল করলো মানে দুই বিষয়ে ডি ফেলও তাদেরকেও প্রমোশন দেওয়া হবে, তাহলে এখানে দুই বিষয়ে যারা ফেল করে তাদেরও মেধাক্রম চলে আসবে। ঠিক এভাবে আমরা এখানে মডিফাই করে নিতে পারবো। এখানে তো আমি 0 দিয়ে দিই, যেহেতু সকল বিষয়ে পাস করলে আমি প্রমোশন দিব। আর যদি আপনারা চান যে এখানে কত বিষয় ফেলদের প্রমোশন দিতে চান, এখানে আমরা উক্ত সংখ্যাটা উল্লেখ করে দিই। তারপরে দ্বিতীয় প্রান্তিক টেবিলেশন সিট, হ্যাঁ, এখান থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন টেবিলেশন সিট এখানে প্রিন্ট করতে পারবেন। তারপরে এটা হচ্ছে তৃতীয় প্রান্তিক টেবিলেশন সিট, এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে আছে কি চূড়ান্ত ফলাফলের টেবিলেশন সিট, এখান থেকে চূড়ান্ত ফলাফলের টেবিলেশন সিট এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক মূল্যায়নের গড় করে এখানে বিশ্বভিত্তিক একটা মার্ক চলে আসবে, বিশ্বভিত্তিক গ্রেড এবং বিশ্বভিত্তিক মার্ক চলে আসবে অটোমেটিক। এবং এখানেও মেধাক্রম উত্তীর্ণ অনুত্তীর্ণ দেখাবে। অর্থাৎ এখানে দেখুন অকৃত বিষয় সংখ্যা নাই, না থাকাতে সবারই মেধাক্রম দেখাচ্ছে। এটা হচ্ছে মেধাক্রম শ্রেণীতে, আর এটা হচ্ছে মেধাক্রম শাখায়। যদি একাধিক শাখা থাকে তা শাখায় মেধাক্রম আলাদা দেখাবে, আর শ্রেণীতেও মেধাক্রম সম্মিলিত বা কম্বাইন্ড মেধাক্রম দেখাবে। এটা একটা উন্নত মানের লজিক দেওয়া হয়েছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখুন শিক্ষার্থীর যে অবস্থান এটা সংক্ষেপে চলে আসবে, অর্থাৎ সবকিছু সংক্ষেপ হবে। এই পেজে কোনো আপনাদের কোনো কাজ নয়। আর এখানে দেখুন সংক্ষিপ্ত রিপোর্ট, কতজন পাস করলো, কতজন ফেল করলো, হ্যাঁ, কতজন পরীক্ষায় অংশগ্রহণ করলো, এটা অটোমেটিক এখানেই চলে আসবে। তারপর আসি, দেখুন শিখন অগ্রগতির প্রতিবেদন। আপনারা এই বাটনে ক্লিক করে শিখন অগ্রগতির প্রতিবেদন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন এখানে শিখন অগ্রগতি প্রতিবেদন A4 সাইজ পেজে একজন শিক্ষার্থীর প্রতিবেদন প্রিন্ট হবে। এখানে একসাথে 25টা পেজ আছে, অর্থাৎ 25 জন শিক্ষার্থীর প্রতিবেদন একসাথে প্রিন্ট করতে পারবেন। তো 25-এ পরে দিতে হলে আপনার এখানে 1 থেকে 25 অর্থাৎ 26 দিলে 26 থেকে 50, হ্যাঁ, যেহেতু আমাদের শিক্ষার্থী এখানে 25 এন্ট্রি আছে, এই জন্য সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এগুলি 25 করে আমরা শিক্ষার্থীর অগ্রগতির প্রতিবেদন প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে হোম পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন শিক্ষার্থী প্রতিবেদন 1, শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন 2, এখানে 3 ধরনের প্রতিবেদন আছে। হ্যাঁ, আপনার যেটা পছন্দ এটি প্রিন্ট করবেন। তো সমাপ্ত 1 নম্বরটি সবচেয়ে বেস্ট হবে। আর 2 নম্বর যে প্রতিবেদনটা, এটা একটু আরো তথ্যবহুল করা হয়েছে। যেমন এখানে পার্থক্য হচ্ছে এখানে অর্জিত গ্রেড, শিক্ষণ অর্জিত মান, ফলাফল, উত্তীর্ণ, মেধাক্রম প্রতি বিষয়ে শ্রেণীতে, প্রতি পরীক্ষার শ্রেণীতে, শাখায় এবং ফল প্রকাশের তারিখ, এই কয়েকটি কলাম অতিরিক্ত দেওয়া হয়েছে। এখানে একসাথে 50 জন শিক্ষার্থীর 50টা পেজে 50 জন শিক্ষার্থীর প্রতিবেদন একসাথে প্রিন্ট করতে পারবেন। এখানে আরেকটা বিষয় যে
এখানে দেখুন এখানে লোগো আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কুলের লোগো। যদি আপনার চান যে আপনার স্কুলের লোগো সেট করবেন, তাহলে আপনার যে কাজটা করতে পারবেন, আপনারা এটা ডিলিট করে আপনারা কাজ করবেন, এই যে ইনসার্ট বাটনে, ইনসার্ট বাটনে মেনুতে ক্লিক করে ফিক্সারে ক্লিক করবেন। ফিক্সারে ক্লিক করার পর আপনার পিকচারটা কোথায় আছে ওখান থেকে সার্চ করে নিয়ে আসবেন। ধরুন ডেস্কটপে, হ্যাঁ, কোনো পিকচার আছে কিনা দেখতে পারেন। দেখুন ডেস্কটপে এই যে আমার পিকচারটা, মনে করেন আপনার পিকচারটা এটাতে যখন ডাবল ক্লিক করবেন তাহলে পিকচারটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর যে কোনায় ধরে এটা টেনে ছোট করে নির্ধারিত জায়গায় বসা দিবেন, হ্যাঁ, বসা দিয়ে সেভ দিবেন, তাহলে হয়ে গেল। আর ডিলিট করলে এটা সিলেক্ট করে মাউসের চাপে ধরে ডিলিট করলে, বাটন ডিলিট করলে চলে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপর আসে যে শিখন অগ্রগতি প্রতিবেদন 3। এই পেজে কি আছে, অর্থাৎ আমরা তো দেখা যায় যে অনেক শিক্ষার্থী বেশি এবং A4 সাইজে প্রিন্ট করা আমাদের জন্য শিক্ষার্থী অগ্রগতি প্রতিবেদন অনেক ব্যয়বহুল হয়। এই জন্য একটা A4 সাইজ কাগজে 2 জন শিক্ষার্থীর প্রতিবেদনের সংক্ষিপ্ত আকারে এখানে পেশ করা হলো। মানে এভাবে আমরা প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রতিবেদন শিক্ষার্থীদের হাতে দিতে পারি। এভাবে। আর যদি আর যখন তৃতীয় প্রান্তিক পরীক্ষা হবে তখন আমরা এটা দেব না, তখন আমরা কোনটা দেব, এই যে শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন 1 নম্বরটা দেব। হ্যাঁ, এখানে 3টা পরীক্ষার রিপোর্ট একসাথে চলে আসবে। আর যে শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন এটা শুধু প্রথম প্রান্তিক, এখানে যে আছে ড্রপডাউন লিস্ট আছে, এখানে যদি চাই আমরা প্রথম প্রান্তিক পরীক্ষা হলে প্রথম প্রান্তিক সিলেক্ট করবো, দ্বিতীয় প্রান্তিক হলে দ্বিতীয় প্রান্তিক সিলেক্ট করবো, তৃতীয় প্রান্তিক করলে আমরা তৃতীয় প্রান্তিক সিলেক্ট করব। তারপরে শিক্ষণ প্রতিবেদন চূড়ান্ত মূল্যায়ন বা চূড়ান্ত ফলাফল অনুযায়ী হলে চূড়ান্তটা সিলেক্ট করব, তাহলে ওই অনুযায়ী এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আসে সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। তো আমরা অনেক সময় বোর্ডে টাঙ্গিয়ে দেওয়ার জন্য বা ওয়ালে টাঙ্গিয়ে দেওয়ার জন্য সংক্ষিপ্ত ফলাফল রিপোর্ট আমরা প্রিন্ট করি এখান থেকে। এটাও এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে পরীক্ষার শিরোনাম আমরা চেঞ্জ করতে পারবো। যদি চাই আমরা প্রথম প্রান্তিকে সংক্ষিপ্ত ফলাফল অল এটা সিলেক্ট করব। যদি চাই যে আমরা দ্বিতীয় প্রান্তিকে ফলাফল অল, অল মানে সকল শাখা সিলেক্ট, এটা বোঝাবে আর কি। যদি আমরা চাই যে আমরা শাখা শুধু ক শাখা, প্রথম প্রান্তিক ক শাখার সংক্ষিপ্ত ফলাফল দেখবো, তাহলে ক শাখাটা সিলেক্ট করবো, তাহলে শুধু ক শাখার ফলাফলটা এখানে অটোমেটিক চলে আসবে সংক্ষিপ্ত ফলাফল। আর এখানে 1 থেকে 100 জন শিক্ষার্থীর রিপোর্ট একসাথে প্রিন্ট করা যাবে এখানে 3টে পেজে। যদি আমরা শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে আমরা এখানে ড্রপডাউন লিস্ট থেকে 101 দিব, তাহলে 101 থেকে 200, হ্যাঁ, পরবর্তী 100 শিক্ষার্থী তথ্য আমরা এখানে প্রিন্ট করতে পারবো। এবার দেখা যাবে আমরা সমস্ত রিপোর্ট প্রিন্ট করতে পারবো। তো আমরা ড্রপডাউন লিস্ট থেকে আমরা প্রয়োজনীয় তথ্য এখানে প্রিন্ট করে নিতে পারবো। এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এটাও একটা সংক্ষিপ্ত ফলাফল, এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এখানে নতুন রোল নং, এই যে কমিশন এটা হবে নতুন রোল নং। এখানে মেধাক্রম অনুসারে এখানে তথ্যগুলো দেখাবে। এখানে যে পরীক্ষা শিরোনামটা এখানে আমরা ড্রপডাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করতে পারি, যে পরীক্ষার নামটা সিলেক্ট করবো ওই পরীক্ষা অনুযায়ী এখানে তথ্য অটোমেটিক চলে আসবে। এখানেও ঠিক আমরা 100 জন শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট করতে পারবো। যদি 100 পরবর্তী হয় তাহলে 101 সিলেক্ট করবো। 101 সিলেক্ট করলে এখানে কোনো তথ্য নাই, যেহেতু আমার ছাত্র সংখ্যা মাত্র 25 এন্ট্রি করছি, এই জন্য 25 চলে আসে, 25 শিক্ষার্থী চলে আসবে 12 বছর। এখানে আবার একটা ইয়ে আছে, দেখুন সংক্ষিপ্ত একটা রিপোর্ট আছে ছাত্রী জন, এটাও দেখাবে। এরপর আসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখুন যে প্রথম প্রান্তিক মূল্যায়নের উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা সকল শাখা। যদি আমি দ্বিতীয় প্রান্তিক সিলেক্ট করি তাহলে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এদের নাম চলে আসবে। এখানে দেখুন 12 জন মোট উত্তীর্ণ হয়েছে, 12 দেখুন এখানে সিরিয়াল নাম্বার চলে যাবে 12 পর্যন্ত। আমি যদি আবার দেখি যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কজন উত্তীর্ণ হয়েছে, দেখি তৃতীয় প্রান্তিক মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে 10 জন, দেখুন তালিকাগত এই 10 জনের নাম চলে আসছে। আবার যে চাই যে
এখানে চূড়ান্ত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা হচ্ছে সমন্বিত ফলাফল। তো এটা ক্লিক করলে আমরা সমন্বিত ফলাফল অনুযায়ী প্রতিজন